সুপ্রিয় ক্লাস 12 সেমিস্টার 4 তো চতুর্থ সেমিস্টার পরীক্ষায় তোমরা যারা ক্লাস 12 এর এরপর পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের জন্য বাংলা বিষয়ের আজকের আমাদের বিশেষ ভিডিও। আর বাংলা বিষয়ের আজকের টপিক বাংলা চিত্রকলার ইতিহাস বা বাঙালি চিত্রকলার ইতিহাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করছি, প্লাস সাজেশন এবং উত্তর। শুধু যে প্রশ্নগুলো বলে দেবো এমনটা নয়, উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় 100% আসবে এমনটা কিন্তু গ্যারেন্টি থাকছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর ইতিমধ্যেই ক্লাস 12 সেমিস্টার 4 বাংলা এই বিষয়ে আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে প্রতিটি টপিক কিন্তু কভার করা হয়েছে। তো প্রত্যেকটি সাজেশন ভিডিও দেখে অবশ্যই পরীক্ষা দিতে যাও, তোমাদের সাফল্য 100% ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আজকে দেখো, প্রথম প্রশ্ন দেখো, পট বলতে কী বোঝানো হয়? এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। আমরা আজকে আলোচনা করছি বাঙালি চিত্রকলার ইতিহাস। দেখো প্রথম প্রশ্ন যেটা বললাম, পট বলতে কী বোঝানো হয়? এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। তো দেখো উত্তর কী হবে? দ্বাদশ ও ত্রয়োদশ শতকে বাংলায় পটচিত্র প্রসার লাভ করে। পট শব্দটি আবিধানিক অর্থ হলো চিত্র, তাহলে পট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চিত্র, মনে রাখবে। কাগজ যখন আবিষ্কার হয়নি তখনও পর্যন্ত পট হিসেবে কাপড়ই ব্যবহৃত হতো। পট কাগজ বা কাগজের কাপড় বা কাগজের যারই তৈরি হোক না কেন তার উপর অঙ্কিত চিত্রই হচ্ছে পটচিত্র। তাহলে কাগজ বা কাপড়ের উপর অঙ্কিত চিত্রকেই পটচিত্র বলা হয়। সুপ্রাচীন কাল অর্থাৎ অনেক বছর আগেকার থেকে, সুপ্রাচীন কাল থেকে এই পট ও পটশিল্পীদের উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ভিক্ষুকেরা বুদ্ধের জীবনী ও জাতকের গল্প অবলম্বনে পট প্রদর্শন করতো বলে জানা যায়। তাহলে বুদ্ধের জীবনী, জাতকের গল্প, এগুলোতে কিন্তু বৌদ্ধ যে ভিক্ষুকরা আছে তারা কিন্তু এই পট প্রদর্শন করতো। এছাড়া সপ্তম শতকের গোড়ায় রচিত হর্ষচরিতে পটুয়াদের উল্লেখ পাওয়া যায়। তাহলে প্রথমে তোমরা লিখবে কোথায় কোথায় পটচিত্র বলতে কী বোঝো, আর এই পটচিত্র কোথায় কারা তৈরি করে, কারা পট প্রদর্শন করে? বৌদ্ধ ভিক্ষুকরা। মনে রাখবে সপ্তম শতকের গোড়ায় রচিত হর্ষচরিতেও কিন্তু পটুয়াদের উল্লেখ আমরা পেয়েছি। এরপরের কোশ্চেন যে এই পটশিল্পটির পরিচয়মূলক একটি বিবৃতি প্রস্তুত করো। দেখো প্রথমে হচ্ছে লোকশিল্পের উন্নয়ন বা উপকরণ। পট তৈরি হতো কাগজের উপর আঠা মিশ্রিত কাদা গোলা কিংবা গোবর মিশ্রিত কাদা গোলা লেপনের মাধ্যমে, আর তারপর সেটি শুকিয়ে গেলে তাতে খড়ি মাটি লেপনের মাধ্যমে চিত্র অঙ্কনের উপযুক্ত করে রং দিয়ে এর উপরে কাজ হতো। পটশিল্পীরা পটুয়া, চিত্রকর প্রভৃতি নামে লোক সমাজে পরিচিত। তাই পটশিল্পীরা কী নামে পরিচিত? পটুয়া নামে পরিচিত বা চিত্রকর নামেও পরিচিত। লোকসংস্কৃতির এই বিশেষ রীতি ধর্মনিরপেক্ষ এবং সংস্কৃতি বোধের পরিচয়বাহী। এরপর পটশিল্পের ধারা। দেখো পটুয়ারা যে পটচিত্র নির্মাণ করতেন তাদের উপস্থিত হতো লোককাহিনী কিংবা পুরাণ আশ্রিত কাহিনী। তাই পটশিল্পে কি স্থান পেত? পুরাণ কাহিনী আর এবং হচ্ছে লোককাহিনী। আমাদের দেশে মূলত বেদে সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে সেই কাহিনী বর্ণনা করত। ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদন ছিল এই পটের গান। গায়নেরা গান গাইতেন চণ্ডীলীলা। তাহলে কী কী গান গাইতেন? দেখো চণ্ডীলীলা, রামায়ণ, মহাভারত, পদ্মপুরাণ, গাজীর পট, সত্যপীরের কথা প্রভৃতি অবলম্বন করে। ভারতের বহু স্থানে এই পটচিত্রের অস্তিত্ব থাকলেও অবিভক্ত বাংলায় এর যে নিজস্ব শিল্প সুষমা তা উন্নত ছিল না। পূর্ববঙ্গের গাজীর পট ও সত্যপীরের পট আর এপার বাংলার কালীঘাটের পট বিশেষ বিশেষ উল্লেখযোগ্য। তো এইটা লিখলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে। প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে এই পটচিত্র থেকে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পট কথাটির অর্থ কী, এর পরিচয়মূলক বিবৃতি। এরপরে আমরা চলে আসবো নেক্সট প্রশ্নতে। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, অথবা বাঙালি চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তর দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক। তাই নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্ররীতির প্রসার, আমরা তার সম্পর্কে পড়ছি তাই তো, বা তার অবদান। তাহলে দেখো চিত্ররীতির প্রচার ও প্রসার। পাশ্চাত্য চিত্ররীতির প্রতি আকর্ষণে অবনীন্দ্রনাথ ঠাকুর ইতালীয় শিল্পী গিলার্ডি, ইংরেজ শিল্পী পামার এবং জাপানি শিল্পী টাইকানের কাছে প্রথাগত ও নিয়ম অনুগ চিত্ররীতির শিক্ষা গ্রহণ করে। শিল্পচর্চার প্রথম পর্যায়ে ড্রয়িং,
প্যাস্টেল, অয়েল পেন্টিং, জল রং, বিবিধ মাধ্যমে চিত্র অঙ্কন করেন। এরপর আইরিশ ইলুমিনেশন ও মোগল মিনিয়েচারের সঙ্গে পরিচিত হওয়ার ফলে তার শিল্পীসত্তায় দোলাচলতা শুরু হয়। রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলীকে বিষয় হিসেবে গ্রহণ করে তিনি আত্মবিকাশের পথ খুঁজে পান। তাহলে তার বিষয় ছিল বৈষ্ণব পদাবলী বিষয়ক। চিত্রকলার জগতে প্রাচ্য এবং শিল্পরীতিকে অনুসরণ করে তুলেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্য শিল্পরীতি, মানে ভারতীয়। দেখো, শুধু চিত্র অঙ্কনই নয়, শিল্পকলার বিষয়ে যথাযথ জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করার জন্য, তার যথাযথ প্রচারের জন্য কয়েকজন গণ্যমান্য বাঙালি ও ইংরেজ শিল্পরসিককে একত্রিত করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। তার শিল্পরীতি বেশ কিছু বৈশিষ্ট্য আমরা ফুটে ওঠে। দেখো, জল রঙে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার মাধ্যমে প্রকাশ ছবিকে বারবার ধুয়ে নতুন রূপ দিতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাই জল রঙের ওয়াশ পদ্ধতিতে তিনি ছবি আঁকতেন, এটা কিন্তু স্টার মার্ক। দেখো, তার শিল্পচর্চার দক্ষতা যা জাপানি ওয়াশ পদ্ধতি থেকে আলাদা। মোগল মিনিয়েচারের প্রভাবও ছিল। তার ছবির মূল প্রাণশক্তি ছিল অনুভূতি গ্রাহ্যতা, যা রঙের পেলব ব্যবহারে বাধ্যই হয়ে থাকত। এরপর শ্রেষ্ঠ শিল্পকলা। দেখো, বৈষ্ণব পদাবলী কেন্দ্রিক বিখ্যাত চিত্র শ্বেত অভিসারিকার পাশাপাশি কৃষ্ণলীলা সিরিজ, কচ ও দেবযানী, ভারত মাতা, অশোকের রানী, দেবদাসী, অন্তিম সজ্জায় শাহজাহান প্রভৃতি চিত্রগুলি তার উল্লেখযোগ্য সৃষ্টি। তাহলে কতগুলো উল্লেখযোগ্য সৃষ্টি তোমাদের নাম লিখতে হবে। ভারত মাতা, এই ভারত মাতা চিত্রটির জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত হয়ে আছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এরপর চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো, বাংলা চিত্রকলার ধারাপথে শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিখ্যাত কার্টুনিস্ট। তো এই বাংলা চিত্রকলার ইতিহাসে তার অবদান দেখো, খুব ইম্পর্টেন্ট এই গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্র অঙ্কন শিক্ষা গ্রহণের সূচনা আর্ট স্কুলের শিক্ষক হরিচরণ বসুর কাছে হলেও সেই শিক্ষার সার্বিক বিকাশ ঘটে তার পরিণত বয়সে। ছোটবেলা থেকেই তিনি হরিচরণ বসুর কাছে শিক্ষা গ্রহণ করতেন। পাশ্চাত্য শিক্ষার জল রং চিত্র অঙ্কনে তার প্রভূত দক্ষতা থাকলেও পরে তিনি কালি, তুলি ও ওয়াশের কাজেও পরিণত হয়ে ওঠেন। আর এই ব্যাপারে তার শিক্ষাগুরু ছিলেন জাপানি চিত্রকর টাইকান আর হিশিদা। এই পদ্ধতিতে তার 12টি কাকের ছবি নিয়ে 12 ইঙ্ক স্কেচেস নামে একটি অ্যালবাম প্রকাশিত হয় 1901 সালে। সিলুটে ছবি আঁকার মাধ্যমে আলো ছায়ার রহস্যময়তা ফুটিয়ে তোলা ছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবির আর একটি বিষয়। এছাড়া তার ছবিতে পশ্চিমী কৌণিকতা, ছবির স্পেসকে জ্যামিতিক রীতিতে ভেঙে নেওয়া ইত্যাদি স্বতন্ত্র বিষয়ের সুদক্ষ প্রয়োগ দেখা যেত। তার চিত্র বাস্তবধর্মী হওয়ায় ফরাসি শিল্প পদ্ধতি ও উপাদানকে তিনি ব্যঙ্গশিল্পে প্রয়োগ করতে উদ্যোগী হন। এরপর দেখো, তৎকালীন কলকাতার 2 শ্রেষ্ঠ সাময়িক পত্রিকা প্রবাসী ও মডার্ন রিভিউতে ব্যঙ্গচিত্র এঁকে গগনেন্দ্রনাথ ঠাকুর সুনাম অর্জন করেন। নবহুল্লোড়, অদ্ভুত লোক প্রভৃতি গ্রন্থে তার বহু ব্যঙ্গচিত্র মুদ্রিত হয়। তার ওয়াশ পদ্ধতিতে আঁকা ছবিগুলি চিত্ররসিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি বেঙ্গল আর্ট স্কুলের প্রতিভাধর চিত্রকর, ইঙ্গ-বঙ্গ সমাজ, ব্যারিস্টারদের স্বদেশিয়ানা, চরকা বনাম পৃথিবীর সভ্যতা প্রভৃতি বিষয়ে আঁকা ব্যঙ্গচিত্রের জন্য একজন কার্টুন চিত্রকর হিসেবেও তিনি খ্যাত ছিলেন। বলা বাহুল্য, গগনেন্দ্রনাথ ঠাকুর আধুনিক ভারতের শিল্পের অন্যতম পথিকৃৎ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা শিল্পকলার ইতিহাসে সুনয়নী দেবীর কৃতিত্ব আলোচনা করো। সুনয়নী দেবী, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। দেখো, সুনয়নী দেবীর কৃতিত্ব। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি পুরোধা ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ এবং অসামান্য সাংস্কৃতিক পরিবেশ ঠাকুরবাড়ি কন্যা সুনয়নী দেবীকে রবীন্দ্রনাথের মতোই স্বশিক্ষিত শিল্পী করে তুলেছিল। তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর, মাতা সৌদামিনী দেবী সুনয়নী ছোটবেলা থেকেই নিজেকে চিত্রচর্চায় নিযুক্ত করেন এবং প্রথাগতভাবে আঁকা না শিখেও চিত্রাঙ্কন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি প্রথম ভারতীয় নারী চিত্রশিল্পী। নববঙ্গীয় শিল্পচর্চার খুব কাছাকাছি থেকেও সেই শিল্পরীতিকে অনুসরণ না করে সুনয়নী তার অনুপ্রেরণা খুঁজে নিয়েছিলেন বাংলা চিরায়ত লৌকিক শিল্পের মধ্যে। তাই তার ছবিতে দেখা যায় দৃঢ় সাজাত্যবোধ ও স্বদেশিয়ানা। কী চিত্রকলা আঁকলেন? তো সুনয়নী দেবীর কোনো ছবিতেই রঙের নিচে পেন্সিলের দাগ পাওয়া যায়নি। শুধু রং তুলির অভাবনীয় প্রয়োগেই তিনি চিত্রাঙ্কন করেছেন। 30 বছর বয়সে
তিনি পাকাপাকিভাবে চিত্রাঙ্কন চর্চা শুরু করলেন। অবনীন্দ্রনাথ তাকে কেবল প্রাথমিক 2-1টি বিষয়ে শিক্ষা দেন, যেমন মাপযোগ, কাগজ ভিজিয়ে ছবি আঁকা। মূলত জল রঙের মাধ্যমে কৃষ্ণলীলা ও বলরাম এবং মহাভারত এর বিষয়ানুগ চিত্রচর্চাতেই তিনি মনোনিবেশ করেন। তাই তার চিত্রের প্রধান বিষয় দেবদেবীর চিত্র রূপায়ণ। ওরিয়েন্টাল সোসাইটিতে প্রদর্শনীতে কয়েকবার তার ছবি প্রদর্শিত হয়। পুত্রের মাধ্যমে ইংল্যান্ডে তার কয়েকটি ছবি প্রদর্শিত হলে ভগবতী ছবিটি সেখানে বিক্রি হয়। মাদ্রাজ, তিবাঙ্কুর ও লখনৌ আর্ট গ্যালারিতে তার কয়েকটি ছবি রক্ষিত হয়েছে। মা যশোদা, বাউল, নেপথ্যে, রাধা, অর্ধনারীশ্বর, দান তার কয়েকটি বিখ্যাত চিত্র। পটশিল্পের ক্ষেত্রে কল্পনা ও বাস্তবতার সমন্বয় সাধন তার শিল্প জীবনের অনন্য কীর্তি। তো এটাই ছিল সুনয়নী দেবীর কৃতিত্ব বাংলা শিল্প সাহিত্য ইতিহাসে বা বাংলা শিল্পকলার ইতিহাসে। এর পরের প্রশ্নটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার কোশ্চেন, তোমরা স্টার মার্ক করে খাতায় লিখে নিতে পারো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান। দেখো, যামিনী রায়ের অবদান: বাঁকুড়া জেলার বেলিওতার গ্রামে জন্মগ্রহণ করেন এবং গ্রাম্য পরিবেশ, প্রকৃতি ও মৃৎশিল্পীদের সংস্পর্শ যামিনী রায়কে চিত্রশিল্পী হিসেবে প্রভাবিত করে। এবার চিত্রশিল্প শিক্ষা কোথায় শিখেছে দেখো। কলকাতা আর্টস কলেজে পড়াশোনার সময় ব্রিটিশ একাডেমির স্বাভাবিকতা বিরোধী রীতি, ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পচর্চা শুরু করলেও মৌলিকতার জন্য পটচিত্রে আকৃষ্ট হন। এবার চিত্রশিল্প চর্চা দেখলো, বাংলা লোকশিল্পের প্রতি গভীর আকর্ষণে যামিনী রায় মেদিনীপুর, বেলিয়াতোর, কালীঘাট প্রভৃতি স্থান থেকে পট সংগ্রহ করে চিত্রভাষা অর্জন করে। ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব বিনিময়, ভাব বিষয়, অঙ্কন রীতি সমকালীন অন্যান্য শিল্পীদের থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র অর্থাৎ আলাদা ছিল। চিত্রের বৈশিষ্ট্য দেখো, যামিনী রায়ের ছবির বিশেষত্ব হলো যে তা ছিল সমতল জল রঙে আঁকা ছবি, খুব ইম্পর্টেন্ট। তার চিত্রিত ছবিতে মানুষজন, পশু পাখির অবস্থান পূর্ণ পট জুড়ে। এছাড়া চরিত্রদের আঁকার ক্ষেত্রে তিনি বর্ডারের ব্যবহার করতেন। চলে আসবো ছবির বিষয়। দেখো, যামিনী রায়ের ছবির বিষয় ছিল রামায়ণ মহাভারতের নারী ও পুরুষ, যিশু, আদিবাসী সমাজ, বাউল, বৈষ্ণব, পশু পাখি ইত্যাদি। 1955 সালে চিত্রকলায় অসামান্য অবদানের জন্য যামিনী রায় পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত হন। এটাই হচ্ছে যামিনী রায়ের অবদান, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি ছিল। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। চিত্রকলা চর্চায় শিল্প আচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। নন্দলাল বসু, রামকিঙ্কর বেদ, যামিনী রায়, সুনয়নী দেবী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো, নন্দলাল বসুর অবদান। চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান। প্রথমে কোথায় পড়াশোনা করেছে? প্রথমে দ্বারভাঙ্গায় ও পরে কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে নন্দলাল বসুর বিদ্যা অর্জন। শিশুকালে কুমোরদের দেখে মূর্তি করে চিত্রকলায় তার হাতেখড়ি। পরবর্তী সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ও হ্যাভেল সাহেবের সহায়তায় আর্ট স্কুলে ভর্তি হয়ে যান। এর চর্চা ও কর্মজীবন। দেখো, রবীন্দ্রনাথের আহ্বানে 1920 সালে তিনি শান্তিনিকেতনে কলা ভবনে যোগ দেওয়ার পর থেকেই এই প্রতিষ্ঠান শিল্পশিক্ষায় সমৃদ্ধ হয়ে ওঠে। ভারতীয় শিল্পশিক্ষায় আউটডোর স্টাডি বা নেচার স্টাডি সূচনা তার হাত ধরে। গুরু অবনীন্দ্রনাথের স্বচ্ছ জল রঙের ওয়াশ পদ্ধতির পাশাপাশি ঘন জল রঙের টেম্পারের কাজও তিনি শুরু করেন। ছবি আঁকার ক্ষেত্রে তিনি চারপাশের বহমান বিষয়কে অধিক গুরুত্ব দিতেন। নন্দলাল বসুর ছবিতে গ্রামীণ প্রকৃতি, সাধারণ দরিদ্র মানুষদের জীবন সুনিপুণ দক্ষতার সঙ্গে চিত্রায়িত হয়েছে। চিত্রসম্ভার। তো শান্তিনিকেতনে যোগ দেওয়ার আগে তিনি সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধার্থ, সতী, কর্ণ ইত্যাদি ছবি আঁকেন। কলা ভবনে যোগ দেওয়ার পরে দিগন্ত বিস্তৃত প্রান্তর, খোয়াই, মাঠে বিচরণরত মোষ ইত্যাদি ছিল তার ছবির বিষয়। তার উল্লেখযোগ্য কীর্তি সহজপাঠ, এর অলঙ্করণ, গান্ধীজি ইত্যাদি। ভারতীয় সংবিধানে অলঙ্করণ, ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারের নকশা তার অনবদ্য কীর্তি। তিনি 1909 সালে অজন্তা গুহা চিত্রের নকল করার উল্লেখযোগ্য কাজ করেন। শিল্পচর্চা এবং রূপাবলী তার দুটি উল্লেখযোগ্য শিল্পগ্রন্থ। শুধু নিজস্ব শিল্পচর্চায় নয়, নন্দলাল শিক্ষক হিসেবেও ছিলেন অনন্য। তার ছাত্রদের তিনি উৎসাহ দিতেন সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য, আর যা পরবর্তীতে তার শিল্পগুণকে সমৃদ্ধ করে তোলে। পরের প্রশ্ন দেখো, বাংলা শিল্পকলার ইতিহাসে শিল্পী অতুল বসুর অবদান আলোচনা করো বা অতুল বসুর কৃতিত্ব। দেখো, অতুল বসু। শিল্পকলায় অতুল বসুর কৃতিত্ব। চিত্রকর অতুল বসু ময়মনসিংহে জন্মগ্রহণ করেন, বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ। ভারতীয় শিল্পমহলে তিনি এক অন্যতম ভারতীয় শ্রেষ্ঠ প্রতিকৃতি শিল্পী। মাত্র 12 বছর বয়সে তিনি কলকাতার টেকনিক্যাল স্কুলে আঁকা শিখতে আসেন।
পরে জুবিলি আর্ট একাডেমি এবং গভর্নমেন্ট স্কুল অফ আর্টসের ছাত্র হিসেবেও তিনি অবনীন্দ্রনাথ ও পার্সি ব্রাউনের সান্নিধ্য লাভ করেন। মাত্র 20 বছর বয়সে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুরুপ্রসন্ন বৃত্তি লাভ করে লন্ডনের রয়্যাল একাডেমির শিক্ষার্থী হন। সেখানে তার বিরল কৃতিত্ব আইভরি পুরস্কার লাভ। লন্ডনে তিনি ছিলেন সি কার্ট এর শিষ্য। 1933 সালে দেশে ফিরে তিনি একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা হন। তিনি পাশ্চাত্য রীতিতে ছবি আঁকতেন। প্রতিকৃতি শিল্পী হিসেবে তিনি অধিক খ্যাতি অর্জন করেছিলেন। তার অজস্র শিল্প সম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি হল স্কেচে অঙ্কিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আবক্ষ প্রতিমূর্তি, রয়্যাল বেঙ্গল টাইগার। সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় নোয়াখালী অভিযানের পরিপ্রেক্ষিতে গান্ধী মূর্তি রচনা ও তার একটি উল্লেখযোগ্য শিল্প নির্মাণ। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল ও লন্ডনে বাকিংহাম প্যালেসে তার আঁকা বহু প্রতিকৃতি রক্ষিত আছে। 1943 সালে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে আঁকা চিত্রগুলি তার মূল্যবান কাজ। নিঃসর্গ চিত্রেও তার সমান দক্ষতা ছিল। চিত্রকর্ম ছিল তার একমাত্র জীবিকা। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল ভ্যারিফাইড পার্সপেক্টিভ, যার প্রকাশক কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্ন। বাংলাদেশের বা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, দেখো ইনি চিত্রকরও ছিলেন এবং ভাস্করও ছিলেন। দেখো রামকিঙ্কর বেইজের অবদান। ভাস্কর কথার অর্থ হচ্ছে সেই মূর্তি বানানো, আর চিত্রকর মানে ছবি আঁকা। নন্দলাল বসুর সাহচর্যে প্রশিক্ষিত ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজ তার অসামান্য শিল্পচর্চার মাধ্যমে সর্বপ্রথম আধুনিক পাশ্চাত্য শিল্পকে নিজের ভাস্কর্যে প্রয়োগ করেছিলেন। ছোটবেলা থেকে দেবদেবীর চিত্রাঙ্কন, পুতুল গড়া, পোস্টার লেখা, থিয়েটারে মঞ্চসজ্জায় তার সহজাত প্রতিভার পরিচয় লক্ষ্য করা যায়। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সাহচর্যে তিনি শান্তিনিকেতনে এলে নন্দলাল বসুর সান্নিধ্যে চিত্রকলায় প্রথাগত শিক্ষালাভে ব্রতী হন। চিত্রকলা চর্চা ও সক্রিয়তা। রামকিঙ্করের শিল্পী সত্তার যথার্থ মুক্তি ঘটে শান্তিনিকেতনে এসে। তার মাথার উপর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সহায়ক ছিলেন গুরু নন্দলাল বসু ও অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি আধুনিক ইউরোপীয় শিল্পের প্রতি আগ্রহী ছিলেন। তার শান্তিনিকেতন জীবনের প্রথম পর্বের ছবিগুলিতে ওয়াশ এবং টেম্পেরা পদ্ধতির প্রয়োগ দেখা যায়। তার ছবিগুলি মূলত প্রকৃতি কেন্দ্রিক এবং তাদের কিছু কিছু কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিকৃতিও ছিল। এছাড়াও তার বেশ কিছু ছবিতে চিত্রশিল্পের আধিক্য বা চিত্রকল্পের আধিক্য লক্ষ্য করা যায়। তার অঙ্কিত কয়েকটি বিখ্যাত ছবি হলো পিকনিক, সোমা, যোশী, সামার নুন, শিলং, ল্যান্ডস্কেপ প্রভৃতি। এবার দেখো উল্লেখযোগ্য ভাস্কর্য। রামকিঙ্করের ছবি অপেক্ষা তার ভাস্কর্য আরও বেশি স্বতন্ত্র ও বৈশিষ্ট্যপূর্ণ। তিনি সিমেন্টের সঙ্গে কাঁকড় মিশিয়ে শান্তিনিকেতনে উন্মুক্ত প্রকৃতির কোলে অসাধারণ কিছু ভাস্কর্য নির্মাণ করেন। রামকিঙ্করের সুজাতা দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন। এছাড়াও সাঁওতাল পরিবার, বাতিদান, ধানঝাড়া, কলের মাসি প্রভৃতি ভাস্কর্যগুলি তার উল্লেখযোগ্য সৃষ্টি। ভারতের নানা স্থানে তার ছবি ও মূর্তির প্রদর্শনী হয়েছে। বিভিন্ন সংগ্রহশালায় তার কাজ সংরক্ষিত হয়েছে। 1970 সালে রামকিঙ্কর পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এই ছিল ভাস্কর আচার্য এবং চিত্রশিল্পী হিসেবে রামকিঙ্কর বেইজ এর অবদান। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আর 5টি প্রশ্ন কিন্তু থাকবে। তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পার্ট 2 এর জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।